দিয়ে শুভেন্দুকে আমি স্যালুট করি যে এইভাবে নিয়ে যাচ্ছে, তাকে সাহায্য করার পরিপ্রেক্ষিতে পেছন থেকে টান। 21শে জুলাই কেন গেলেন না শোভন চট্টোপাধ্যায়? এই কেন আপনি কি বিজেপিতে যাচ্ছেন? আপনারা ঝগড়া করছেন, এমন পরিস্থিতি করছেন, স্পিকারকে এখন বলতে হচ্ছে ওনাকে বার করে দাও। তাহলে এই যে চ্যাংদোলা করে মার্শাল দিয়ে বার করতে হচ্ছে, বেইমান বেইমান বেইমান। কিন্তু গুলিটা কোন পাথরে ছোড়া হচ্ছে, যে গুলিটা কি সেই পাথর থেকে ঠিকরে এসে যে নিজের গায়ে লেগে যেতে পারে, সেই আশঙ্কাও কিন্তু থেকে যায়। যে কাকে কান নিয়ে গেল, কাকের পেছনে না দৌড়ে নিজের কানে হাত দেওয়া উচিত। এই ভাববেই কিন্তু শুভেন্দু অধিকারীকে যে ডিপ্রাইভ করা হয়েছে। আর গতকালকে দেখবেন যে কল্যাণদা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করেছে বলে যে জায়গায় বলছেন, তাই শুভেন্দু দেখে যা তৃণমূলের ক্ষমতা। আজকে যদি প্যারালালি এই স্লোগানগুলো যখন হতো, তখন এই স্লোগানটাকে মমতা ব্যানার্জি কীভাবে গ্রহণ করতেন। আজকে যে অভিষেকের যে বয়স্কার, অভিষেকের যে অভিজ্ঞতা, অভিষেক কখনো গ্রাসরুট থেকে আমাদের মতন পলিটিক্স করে, শুভেন্দুদের মতন পলিটিক্স করে, হঠাৎ করে উনি কানে শুনলেন যে ওনার জায়গায় আর একজন যুব তৃণমূলের সভাপতি ঘোষণা করা হয়েছে, এক মঞ্চে বসে, একই মঞ্চে। উনি তো পাশে, অবাক হয়ে গেছে। এবং সেদিন আমার কাছে একদম নির্দিষ্টভাবে খবর আছে, ক্ষোভ, যন্ত্রণা, অভিমান, যেভাবে উনি যুব শাখাকে পশ্চিমবাংলায় তৃণমূলের পক্ষে সংগঠিত করছেন, সেটাই কিন্তু তার অপরাধ হয়ে গেল। যে এত সুন্দরভাবে সংগঠিত করলে ভবিষ্যতে অন্য কোনো জায়গায় কিন্তু তাকে দায়িত্ব দেওয়ার প্রশ্ন মানুষ তুলে দেবে। এবং দেখা যেত শুভেন্দু অধিকারী যখন মঞ্চে বক্তৃতা দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীর নাম উচ্চারণ হতো, তখন উপস্থিত যে সমস্ত সহকর্মীরা থাকতো, কর্মীরা থাকতো, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা দিত। মমতা ব্যানার্জির চোখ আর কানের মধ্যে 4 আঙুলের পার্থক্য, চোখ আর কানের মধ্যে পার্থক্যটাকে মিটিয়ে যদি সিদ্ধান্ত নিতেন, তাহলে আজকে তাকে এই অবস্থা দেখতে হতো না। এখানে অরূপ বিশ্বাসী বলুন, ফিরহাদ হাকিম বলুন, চন্দ্রিমা ভট্টাচার্য বলুন, আজকে আপনি বলছেন যে এদেরকে তার পাশে দেখা যেত। আর আমার সঙ্গে মতপার্থক্য হয়েছে যে মমতা ব্যানার্জির চোখের মণি বলে বলছেন ওদেরকে। 21শে জুলাই কেন গেলেন না শোভন চট্টোপাধ্যায়? এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই সবাই বলছেন। তাহলে কি শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে? কারণ তার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আশেপাশে কোথাও দেখা গেল না এই মুহূর্তে দাঁড়িয়ে। যেখানে দেখা যাচ্ছে এই বিপদের সময় যখন সবাই হাত ছেড়ে দিয়েছে, তখন অভিষেক যখন অসুস্থ, তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে শোভন চট্টোপাধ্যায়। কিন্তু তিনি তাহলে 21শে জুলাইয়ের মঞ্চ কার জন্য ছাড়লেন? কেন গেলেন না? কি তার মনে রয়েছে? তিনি কি বিজেপিতে যাচ্ছেন? আমার সঙ্গে রয়েছেন শোভন চ্যাটার্জি, কথা বলবো। কেন আপনি কি বিজেপিতে যাচ্ছেন? দেখুন, সত্যি কথা বলতে কি, আপনি 21শে জুলাই নিয়ে বলছেন, আমি 21শে জুলাইয়ে যাচ্ছি না 2018 সাল থেকে। তাই 7 বছর বাদে হঠাৎ করে 21শে জুলাই যাওয়ার প্রসঙ্গ আসছে কেন আমি বুঝতে পারছি না। আপনাকে এবারে মমতা ব্যানার্জি জানিয়েছিল? না না, কখনোই সেভাবে আমাকে জানানো হয়নি। 2018 সালে আমি তো ভেরি মাচ এই 21শে জুলাইয়ের মঞ্চ তৈরি করা থেকে শুরু করে শেষ লোকটির আসা এবং শেষ লোকটি চলে যাওয়া পর্যন্ত সমস্ত দেখাশোনা আমিই করতাম, এটা সর্বজনবিদিত। 2018 সালের 22শে নভেম্বর আমি মন্ত্রিসভার থেকে পদত্যাগ করেছিলাম। আমি তার পরের দিন আমি কলকাতা পৌরসভার মেয়রের থেকে পদত্যাগ করেছিলাম। কিন্তু দল থেকে তো আমি পদত্যাগ করিনি, দল থেকে তো আমার উপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, দল থেকে কখনো আমাকে শোকজ করা হয়নি, টার্মিনেট করা হয়নি। কিন্তু 2019 সালের যদি লক্ষ্য করে দেখেন 21শে জুলাই, সেখানেও কিন্তু আমাকে দেখতে পাননি। কারণটা কি, সব কিছুরই একটা পদ্ধতি আছে, পরিবেশ আছে, পরিস্থিতি আছে। তাহলে কোনো সভা সমিতি যে জায়গায় দাঁড়িয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি মন্ত্রিসভার শরিক হব না, আমি মেয়র থাকব না, কিন্তু দলের কর্মসূচিতেও ব্রাত্য করা হয়েছে এবং সেদিন থেকে আজ পর্যন্ত দলের কর্মসূচিতে ব্রাত্য। তাতে আমি নিশ্চয়ই ব্যক্তিগত জায়গায়, আমি যখন ভারতীয়, এই অপমান করা হয়েছিল,
পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল আমি সে নিয়ে আমি পোস্টমর্টম করতে চাই না, মানে কিন্তু খুব খারাপ পরিস্থিতি হয়েছিল। আমি আমার রেজিগনেশনাই লিখেছিলাম যে আই এম রেডি টু, মানে আই এম কম্পেল টু রিজাইন, এবং সেই জন্যই আমি আমার পদত্যাগপত্র লিখে ফেলেছিলাম এবং সেটা জমা দিয়েছিলাম। ঘটনা হচ্ছে যে 21শে জুলাই যেটা হবে, সেই 21শে জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয়তা হয়তো অনুভব করেনি, আর আমিও সেই প্রয়োজনীয়তা অনুভব করিনি যে এই 21শে জুলাইয়ের মঞ্চে। কারণ 21শে জুলাইয়ের মঞ্চে আজকে যারা শহীদ শহীদ বলে 13 জন শহীদ বলছে, এগুলো ভাববার আগে না, বা প্রচার হওয়ার আগে ভাবা উচিত যে 1993 সালে শুধু 21শে জুলাই নয়, তার আগেও বহু তৃণমূল কংগ্রেসের মানুষজন শহীদ হয়েছে কংগ্রেসের মধ্যে থেকে। যারা 1993 সালে হয়েছে তারা কিন্তু কংগ্রেস করার লোক, মমতা ব্যানার্জিকে ভালোবেসে আন্দোলনে এসেছিল, মমতা ব্যানার্জির আন্দোলনে। আর তৃণমূল কংগ্রেস তৈরি হবার পর সিঙ্গুরের তাপসী মালিকই বলুন, আপনি নন্দীগ্রামের ভরতমণ্ডলী বলুন, ফিরোজা বিবির সন্তানকেই বলুন, ফিরোজা বিবি তো শহীদের মা, তার জন্যই তাকে তো নন্দীগ্রামে নমিনেশন দেওয়া হয়েছিল। এছাড়াও অনেক শহীদ যাহারা অত্যাচারিত এবং শহীদ হয়েছিলেন, তাদের প্রত্যেককে কিভাবে সম্বর্ধনা দেওয়া হবে সেটা সম্পূর্ণভাবে নির্ধারণ করা হতো, লিস্ট করা হতো, এবং তাদের কাছে সেই শহীদ শ্রদ্ধাঞ্জলিও কিন্তু সমস্ত ব্যবস্থাপনাটাও দলের মধ্যে থেকে আমি করতাম। তাই আপনারা আজকে শুধু 21শে জুলাই জিজ্ঞাসা করছেন কেন? 2026-এর যে নির্বাচন হয়েছে, আমায় কোনো সভা সমিতিতে দেখেছেন? আপনারা গত 8 বছরে তৃণমূল কংগ্রেসের কোনো সভা সমিতিতে আমাকে দেখেছেন? না। আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছি, কিন্তু ভারতীয় জনতা পার্টির আমি সদস্য ছিলাম। আমি 72টা নির্বাচনী কেন্দ্রের, বিধানসভা নির্বাচনী কেন্দ্রে যখন সংগঠিত করছিলাম, তখনও যখন ব্যক্তিগত পর্যায়ে ভাইফোঁটার দিন তিনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন, আমি অনাহুতের মতো নয়, আমি সেদিন ভাইফোঁটার বড় দিদিকে যে শ্রদ্ধা জানা, সেই শ্রদ্ধা জানিয়ে ভাইফোঁটা কিন্তু আমি নিতে গেছিলাম। আপনি তো করে গেছেন, কিন্তু আপনি বিনিময়ে কি পেয়েছেন? আমি তো মমতা ব্যানার্জির কাছে কোনো বিনিময়ে কোনো প্রসঙ্গ নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছে যাদের আন্দোলনের মধ্যে দিয়ে, যাদের চিন্তাধারার মধ্যে দিয়ে, যাদের সামগ্রিক জীবনপণ সংগ্রামের মধ্যে দিয়ে। আমি শুধু একা নই তো, আজকের যিনি মুখ্যমন্ত্রী তিনি, তার বাবা, তার ভাই, ভাইও একজন আজকে বিধায়ক। শিশিরদাও মানে গত লোকসভা নির্বাচনে রিটায়ার করলেন, কিন্তু শিশিরদাও সেই জায়গায় তাদের যে কন্ট্রিবিউশন, এইরকম ধরনের গ্রামাঞ্চলের অভ্যন্তরে, ব্লক অঞ্চলের অভ্যন্তরে যাদের লড়াই, সেই কন্ট্রিবিউশনের কিন্তু কোনো বিনিময় দিয়ে এটা ভাবা যায় না, কোনো বিনিময়ের চিন্তাধারায় নিয়ে তারা আসেনি। মমতা ব্যানার্জি তার মানে কারোর প্রতি কৃতজ্ঞতা দেখায়নি, তাদেরকে কিন্তু ব্রাত্য করে দেওয়া হচ্ছে। কৃতজ্ঞতা দেখানো ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জি দেখালো কি না দেখালো নয়, কিন্তু আজকে মমতা ব্যানার্জিকে যা ফেস করতে হচ্ছে, কাউকে দল থেকে ব্রাত্য করতে গেলেও, আজকের মুখ্যমন্ত্রীকেও দল থেকে ব্রাত্য করতে গেলে, যেদিন তিনি যুব তৃণমূলের সভাপতি ছিলেন, হঠাৎ করে উনি কানে শুনলেন যে ওনার জায়গায় আর একজন যুব তৃণমূলের সভাপতি ঘোষণা করা হয়েছে, এক মঞ্চে বসে, একই মঞ্চে, উনি তো পাশে, অবাক হয়ে গেছে। এবং সেদিন আমার কাছে একদম নির্দিষ্টভাবে খবর আছে, ক্ষোভ, যন্ত্রণা, অভিমান, যেভাবে উনি যুব শাখাকে পশ্চিমবাংলায় তৃণমূলের পক্ষে সংগঠিত করছেন, সেটাই কিন্তু তার অপরাধ হয়ে গেল যে এত সুন্দরভাবে সংগঠিত করলে ভবিষ্যতে অন্য কোনো জায়গায় কিন্তু তাকে দায়িত্ব দেওয়ার প্রশ্ন মানুষ তুলে দেবে। এবং দেখা যেত শুভেন্দু অধিকারী যখন মঞ্চে বক্তৃতা দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীর নাম উচ্চারণ হতো, তখন
উপস্থিত যে সমস্ত সহকর্মীরা থাকতো, কর্মীরা থাকতো, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা দিত। এটাকে তো আমি আপনি তৈরি করছি না, এটা তো স্পন্টেনিয়াসলি তৈরি হচ্ছে। সেটাকেই কাউন্টার হলো, এবং কাউন্টার করতে করতে গিয়ে আজকের এই পরিণতি। আজকেরও যদি 21শে জুলাই দেখেন, এই কাল 21 কি দেখলেন, আপনি কি লক্ষ্য করলেন? কাল তো দেখলাম শুভেন্দু অধিকারীকে তুই তাকারি করে আক্রমণ, নানা ভাষায় আক্রমণ, কি দেখলেন কাল? দেখুন, স্পষ্ট কথায় বলি যে শুভেন্দু অধিকারী যেদিন মুখ্যমন্ত্রী হন, সেদিনও তিনি একটা রাজনৈতিক দলের সামনের সারিতে থেকে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। ন্যাচারালি বিরোধী পক্ষে যে জায়গায় যে ভূমিকা নিতে হবে নিচ্ছেন বলে কাঁথির বাড়ির 5 কিলোমিটারের মধ্যেও যে সমস্ত কথা বলা হয়েছে, যে ভাষায় সেদিন আক্রমণ হয়েছে, যে ভাবে প্রকাশ হয়েছে, তা কখনোই বাঞ্ছনীয় ছিল না। কারণ সেই দিন সেই সময়ও শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর বাবা, তখনও কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ। মত পার্থক্য দল চালানোর পরিপ্রেক্ষিতে, দলে নাকি ডিসিপ্লিনারি কমিটি আছে, তা ডিসিপ্লিনারি কমিটিটা কি শুধু কাউকে বার করার জন্য, কাউকে অন্তর্ভুক্ত করার জন্য নয়, এমন এমন লোকেদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটাও তো একটা দল পরিচালনার জন্য আলোচনা, যে এই লোকেরা আমাদের দলের সঙ্গে যুক্ত হতে চায়। মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নেবেন দলের সভানেত্রী হিসেবে, আলোচনার প্রেক্ষাপটে আসেননি, তার পরিপ্রেক্ষিতেই তো তার উত্তর। আরেকটা কালকে যে এই ক্যাথিড্রাল রোডে যখন মমতা ব্যানার্জি সভা করছে, সেই জায়গায় যে কর্মী আর একটা জায়গায় যে সভা সমিতি হচ্ছে, যদি আজকে ছাগনি দিয়ে যদি সত্যিকারের পরীক্ষিত সৈনিকদের উনি তৃণমূল কংগ্রেসে সামিল করতেন, আর সত্যিকারের পরীক্ষিত সৈনিককে যদি উনি ব্রাত্য না করতেন, তাহলে কিন্তু আজকেই শুভেন্দু অধিকারী বলুন, শোভন চট্টোপাধ্যায় বলুন, বা যাদের না দেখতে পেয়ে আপনার প্রশ্ন আসছে, তারাও কিন্তু আজকের এই মঞ্চে শ্রদ্ধা জানাতো। কিন্তু শ্রদ্ধা জানানোর পদ্ধতি নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নচিহ্নগুলো আজকে উঠে গেছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, কাল তো দুটো মঞ্চে আপনি নিজেই বললেন, দুদিকে দুটো মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের মণি ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দুজনে দুদিকে বসে থাকতো। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিপ্রাইভ করে আলাদা জায়গায় একটা মঞ্চ করলেন। চন্দ্রিমা মমতা বন্দ্যোপাধ্যায়কে কথায় কথায়, এদেরকে নিয়েই তো আমরা দেখেছি, পুরো মন্ত্রিসভাটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকতেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সভা সমিতিতে যেতেন, এক পাশে ফিরহাদ হাকিম বসে থাকতেন, এক পাশে অরূপ বিশ্বাস বসে থাকতেন। তো তারা আজকে মমতা ব্যানার্জির সঙ্গে যে কাজটা করলো, মমতা ব্যানার্জি যদি চিনতে পারতো, মমতা ব্যানার্জিকে নিজের জন্যই নিজে শেষ হলেন। শুনুন, মমতা ব্যানার্জির চোখ আর কানের মধ্যে 4 আঙুলের পার্থক্য। চোখ আর কানের মধ্যে পার্থক্যটাকে মিটিয়ে যদি সিদ্ধান্ত নিতেন, তাহলে আজকে তাকে এই অবস্থা দেখতে হতো না। এখানে অরূপ বিশ্বাসী বলুন, ফিরহাদ হাকিম বলুন, চন্দ্রিমা ভট্টাচার্য বলুন, আজকে আপনি বলছেন যে এদেরকে তার পাশে দেখা যেত। আর আমার সঙ্গে মত পার্থক্য হয়েছে যে মমতা ব্যানার্জির চোখের মণি বলে বলছেন ওদেরকে। মমতা ব্যানার্জি যাদের চোখের মণি ছিল, যারা মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি তৈরি করেছিল, মমতা ব্যানার্জিকে যেমন কর্মীরা তার আন্দোলনের প্রেক্ষাপটে তার পাশে এসে দাঁড়িয়েছে, এবং মমতা ব্যানার্জিকে যে সামনে রাখা যায় উচিত, সেটাও যে নেতৃত্ব সেটাকে সম্পূর্ণভাবে মদত দিয়েছিলেন। আজকে ভারতবর্ষের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলতে পারেন, ABA গনি খান চৌধুরী বলতে পারেন, অজিত কুমার পাঞ্জাব প্রয়াত বলতে পারেন, বা অন্যান্যরা, তারাও কিন্তু এই জায়গায় প্রাণপাতে কিন্তু সেই জায়গায় মদত দিয়েছিল যে না, মমতাকে সামনে এনেই তোমরা আন্দোলন করো, আমরা তোমাদের সাথে আছি। তা সেই জায়গায় দাঁড়িয়ে যারা চোখের মণি করেছিল, তারাও কিন্তু অনেক সময় মমতা ব্যানার্জির যে অব্লিগেশন, যে কৃতজ্ঞতা দেখানো, সেখান থেকেও কিন্তু সরে আসতে হয়েছে। মানে বাস্তব পক্ষে স্বীকার করলে এটাকেও কিন্তু অস্বীকার করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ঔদ্ধত্য অহংকারের জন্য এই অবস্থা? দেখুন, দলের তৈরি করতে গেলে
স্বাধীনতা যাহারে দাও, হ্যাঁ, স্বাধীনতা উম, রক- অর্জন করা কঠিন, রক্ষা করা আরও কঠিন। দলের মধ্যে যে নিয়মানুবর্তিতার কথা বলেন, প্রধান হিসেবে তারও দেখা উচিত যে কাকে কান নিয়ে গেল, কাকের পেছনে না দৌড়ে নিজের কানে হাত দেওয়া উচিত। এই ভাববেই কিন্তু শুভেন্দু অধিকারীকে যে ডিপ্রাইভ করা হয়েছে। আর গতকালকে দেখবেন যে কল্যাণদা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করেছে বলে যে জায়গায় বলছেন, এই দুটোই কিন্তু কান দিয়ে শোনা হলো। সারা জায়গায় হলো 22 মিনিট কল্যাণদা বক্তৃতা করেছে, কল্যাণদার সঙ্গে একটা বিতর্ক হলো পাবলিকলি। অর্থাৎ বিষয়টা বুঝতে হবে যে উত্তেজনা থাকা ভালো, আবেগ থাকা ভালো, কিন্তু আবেগের বহিঃপ্রকাশ কোথায় করব না করব। আমি নিশ্চয়ই এতদিনের সাংসদ, ভারতবর্ষের প্রাক্তন মন্ত্রী, পশ্চিমবাংলার 15 বছর মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই জ্ঞান দেব না, আর সেই আস্পর্ধাও আমার নেই। কিন্তু আমার মনে হচ্ছে যে সামগ্রিকভাবে দল পরিচালনা করতে গিয়ে দলের মধ্যে কিছু মানুষের অন্তর্ভুক্তি করা, কাদেরকে কতটুকুনি এগোতে দেব, কোন জায়গায় দাঁড়িয়ে তাকে থামাবো, সেই জায়গাটাকে কিন্তু ভাবা উচিত। কারণ যে জায়গায় দাঁড়িয়ে আজকে যে সবে একটা গভর্নমেন্ট তৈরি করেছে পারফেক্টলি নিজস্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে, একটা ছাত্র রাজনীতি করা, কাউন্সিলর হওয়া, কাঁথি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হওয়া, পরবর্তী ক্ষেত্রে কাঁথির বিধায়ক হওয়া, ভারতবর্ষের সংসদে দুবার নির্বাচিত হওয়া, তার পরবর্তী ক্ষেত্রে তাঁরই মন্ত্রিসভার সদস্য ছিল, তিনি কেন তাকে ছেড়ে গেলেন, এর জন্য আত্মসমালোচনা করা উচিত। কারণ যে অ্যাক্টিভিটি শুভেন্দু অধিকারীর ছিল, কখনো তো অ্যান্টিপার্টি অ্যাক্টিভিটির মধ্যে উনি ছিলেন না। উনি তো নির্দিষ্টভাবে জানিয়ে চলে গেছিলেন। তাকে এই যে অভিষেক তুই তাকারি করছে, এটা কিভাবে নিচ্ছে না? এটা কখনো ভাবা যায়? বলছে আই শুভেন্দু দেখে যা। এই যে আয় শুভেন্দু দেখে যা, হ্যাঁ, তৃণমূলের ক্ষমতা, তৃণমূলের ক্ষমতা, আয় শুভেন্দু দেখে যা তৃণমূলের ক্ষমতা। হ্যাঁ। আজকে যদি প্যারালালি এই স্লোগানগুলো যখন হতো, তখন এই স্লোগানটাকে মমতা ব্যানার্জি কীভাবে গ্রহণ করতেন? আজকে যে অভিষেকের যে বয়স্কার, অভিষেকের যে অভিজ্ঞতা, অভিষেক কখনো গ্রাসরুট থেকে আমাদের মতন পলিটিক্স করে, শুভেন্দুদের মতন পলিটিক্স করে, নিজেদের জীবন সংখ্যা নিয়ে নন্দীগ্রাম আন্দোলনই বলুন, নেতাই বলুন, কেশপুর বলুন, বিভিন্ন জায়গায় যে আন্দোলনের মধ্যে সংগঠিত হয়েছে, আমি নিজে দেখেছি কি ভাববে। যখন এনটিপিসির গেস্ট হাউস, সেখান থেকে কোলাঘাট থেকে বেরোতাম, নার্সিংহোমের নিচে নির্দিষ্টভাবে কাঁথির থেকে নিজস্ব জিপসি ভ্যানটায় করে শিশিরদা এবং দিব্যেন্দু এসে দাঁড়িয়ে থাকতো, নিয়ে যাবার পর শুভেন্দু অপেক্ষা করতো। নন্দীগ্রামের আন্দোলনগুলো তেখালি ব্রিজের থেকে শুরু করে, নন্দীগ্রামের থেকে শুরু করে সমস্ত জায়গায় কি পরিকল্পনা হতো, যখন সভা সমিতিগুলো হতো, সেই আন্দোলনকে যেভাবে সংগঠিত করেছে। যেখান থেকে আজকে যদি মনে করেন 21শে জুলাই একটা আন্দোলন, তেমনি তো পশ্চিমবাংলার সরকারে তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসার জন্য সিঙ্গুরের আন্দোলন যেমন একটা বড় ভূমিকা নিয়েছে, নন্দীগ্রামের আন্দোলন তো একটা বড় ভূমিকা নিয়েছে। সেখানেও তো 14 জন মানুষকে যেভাবে 14ই মার্চ গুলি করে মারা হয়েছে, সেইখানটা তো বুক পেতে আজকে তো এদের কেউ না কেউ থাকতে পারতো। তা সেই আন্দোলনগুলোকে অস্বীকার করবার সম্পূর্ণভাবে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, আজকে যাদেরকে যেভাবে পরিচালনা করা, কোথাও না কোথাও একটা নিশ্চয়ই কোথাও ফাঁক রয়েছে। মমতা ব্যানার্জি বলছে মাথায় সবসময় পোকা চড়ছে শুভেন্দু অধিকারীর, নাকি তিনি বলতে চাইছেন যেই থেকে সরকারে বসছে সবসময় দুষ্টু বুদ্ধি খেলছে। না না, দুষ্টু বুদ্ধি লোহা লোহা কাটে, তা দুষ্টুদের সঙ্গে তো দুষ্টু বুদ্ধি দিয়েই তো তাকে কাটতে হবে। কারণ শুভেন্দু অধিকারী নোজ ইনস অ্যান্ড আউটস অফ দি তৃণমূল কংগ্রেস এবং অ্যাটিটিউড অফ দি তৃণমূল কংগ্রেস লিডারশিপ। সে যেখানে যেভাবে বলবার কথা, সবে তো 2 মাস পেরিয়েছে, তার মধ্যেও যে কঠিন কঠিন সিদ্ধান্তটা বাস্তবসম্মত চিন্তাধারার মধ্যে দিয়ে শুভেন্দুকে আমি স্যালুট করি যে এইভাবে নিয়ে যাচ্ছে।
তাকে সাহায্য করার পরিপ্রেক্ষিতে পেছন থেকে টান, তাহলে পেছন থেকে টানতে টানতে আমরা 34 বছরে সিপিএম থেকে আমরা বাংলা পিছিয়েছি, 15 বছরের তৃণমূল কংগ্রেসকে পিছিয়েছি, আবার যেহেতু ভারতীয় জনতা পার্টির থেকে শুভেন্দু অধিকারী চার্জে এসছে তাকে আমরা পিছবো। আর ভারতবর্ষে যে ক্রমান্বয়ে যে জায়গায় পশ্চিমবাংলার স্থান ছিল সেখানে ভারতবর্ষে আমরা কোথায় এনে দাঁড় করিয়েছি, এটার আত্মসমালোচনা করে সে যদি সংশোধন করবার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেয়, কেন, কি কারণে? শুভেন্দু অধিকারী করেছেন বলে যারা বলছেন, দায়িত্ব তো আপনার। আপনি আপনার 80 জন বিধানসভা সদস্য দিয়েছিলেন, তাহলে 80 জন বিধানসভা সদস্যকে এক জায়গায় বসে স্পিকারের কাছে যে চিঠিটা দিলেন সেখানে জালসইয়ের প্রসঙ্গে শুভেন্দু ইজ নট রেসপন্সিবল ফর দ্যাট, চিফ মিনিস্টার ইজ নট রেসপন্সিবল ফর দ্যাট। রেসপন্সিবিলিটিটা যিনি এই দায়িত্ব নিয়ে করেছিলেন, সে হরিশ চ্যাটার্জি স্ট্রিট হোক, ক্যামাক স্ট্রিট হোক, বা যিনি এই চিঠির নিচে সাইন করেছিলেন, তারা দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। এবং সেই দায়িত্ব নিয়েই সেই ব্যর্থতার মধ্যে দিয়ে আজকে এনকোয়ারি করলে বলা হবে কেন এনকোয়ারি করা হচ্ছে, কেন 5টা হোক 7টা হোক 15টা জালসই থাকবে। তা এই ওভারঅল অবস্থার মধ্যে অভিষেক সম্বন্ধে বয়স অনেক ছোট, অভিজ্ঞতা অর্জন করা, আপনি বারবার একটা জায়গায় যে বোতলে যেটা ঢুকবে না সেখানে যদি ঢোকানোর চেষ্টা করেন তাহলে তো সেই বোতলটা ভেঙে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে যে জিনিসটা তৈরি হয়েছে, প্রথম কথা হলো একটা অপটিক্স, এই ল্যাঙ্গুয়েজটা যার বোঝা সেটা বুঝবেন, সেই অপটিক্সটা কিন্তু একটা তৈরি হয়। আর একটা হলো মানুষের পারসেপশান, সেই পারসেপশানটা যেটা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের আপামর যত ধরনের কর্মী আছে বা যারা আছে, সেই পারসেপশনের মধ্যে টু আইসোলেট অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু একটা পারসেপশন তৈরি হয়েছে। তা কর্মীরা যে পারসেপশন চাইছে তাকে কেন মর্যাদা দেওয়া হচ্ছে না? এবং কর্মীরা যেটা চাইছে সেসব পিপলস এন্ড থেকে উঠে আসছে বলে কর্মীদের এই পারসেপশান, লিডারশিপের এই পারসেপশান, তারা তো এইভাবে প্রতিবাদ অন্য কারোর প্রতি করছে না। তাহলে সেটাকে পর্যালোচনা করে সাময়িক সিদ্ধান্ত নিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি না করে কেন এইভাবে যে দল ক্ষমতায় এসছে, যে সরকার পরিচালনা করছে তার পর্যালোচনা করা হলো না? কেন, যদি কোথাও সিগনেচার ডুপ্লিকেট করা হয়ে থাকে, যদি কোথাও সিগনেচার ফোর্জ করা হয়ে থাকে, যদি অ্যাটিটিউড কোথাও ভুল থেকে থাকে, আজকে ভেবে দেখবেন। আজকে বলা হচ্ছে ভিক্টোরিয়ার সামনে 21শে জুলাই চিরকাল হতো। তা আমি যদি বলি, আমি বলেছিলাম যে অমিত শাহজি তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি, স্মৃতিশক্তিকে এত তাড়াতাড়ি হারিয়ে গেলে চলবে না, তার পারমিশন কিন্তু দেওয়া হয়নি। তার জন্য বিজেপিকে কিন্তু হাইকোর্টের শরণাপন্ন হতে হয়েছিল। আজকে যেটা তৃণমূল কংগ্রেসকে হাইকোর্টের শরণাপন্ন হতে হয়েছিল, তখন বলেছিলেন যার যে 21শে জুলাই যদি ভিক্টোরিয়ার সামনে আপনাদের হতে পারে মমতা ব্যানার্জির সবে, তাহলে এই সভা হতে আপত্তি কোথায়? হাইকোর্ট কিন্তু স্ট্রেট পারমিশন দিয়েছিল। 3 দিনের কি 2 দিনের পারমিশন নিয়ে বিপুলভাবে একটা সমাবেশ অমিত শাহজি করেছিলেন। এই অমিত শাহজিকেই কালকে বলা হয়েছে আয় অমিত শাহজি দেখে যা, বলেছেন। দেখুন, প্রত্যেকের আমি যদি মনে করি দেখে যায়, এই জিনিস বলা যায় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন, এইটাই বলছি যে সম্মান করতে পারলে নিজের সম্মানটা রক্ষা পায়। অমিত শাহজিকে আমি পছন্দ করতে পারি, না পছন্দ করতে পারি, ভারতীয় জনতা পার্টিকে আমি পছন্দ করতে পারি, না পছন্দ করতে পারি, কিন্তু সম্মান জানানোর জন্য যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, বা ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহজিকে, বা ভারতবর্ষে একটা সর্বভারতীয় রাজনৈতিক দল তার সভাপতি বা তারা করতে যাবেন, যেভাবে তাদের রেজিস্ট করা হয়েছে সেইটি যদি বুমেরাং হয়ে ফিরে আসে, যখন
এই রেজিস্ট করা হয়েছিল তখনই তো এটা ভাবা উচিত ছিল যে চিরকাল এটা গণতান্ত্রিক সুলতানিয়াত প্রথা কিন্তু পশ্চিমবাংলায় চলছে না, ভারতবর্ষে কিন্তু সুলতানিয়াত প্রথা চলছে না। গণতান্ত্রিক পরিবেশে মানুষ যাদেরকে নির্বাচিত করেন সেখানে কিন্তু শাসন ব্যবস্থা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা আসেন। তাহলে সেখানে আজকে বেইমান বেইমান বেইমান, কিন্তু গুলিটা কোন পাথরে ছোড়া হচ্ছে, যে গুলিটা কি সেই পাথর থেকে ঠিকরে এসে যে নিজের গায়ে লেগে যেতে পারে সেই আশঙ্কাও কিন্তু থেকে যায়। আজকে কেন, কি কারণে রাজ্যসভার সদস্যরা রেজিগনেশন করলেন তার আত্মসমালোচনা তো হওয়া উচিত। আপনারই তো ছিল 3 জন, তাহলে তাদেরকে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কৌশলে কিভাবে কোথায় নিয়ে এসে তুলে তাকে বর্জন করবে কি গ্রহণ করবে সেটা তো সেই রাজনৈতিক দলের প্রেরোগেটিভ, সেটা তো বিজেপির প্রেরোগেটিভ, সেটা তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা করে তারা করবে না। এই জায়গাগুলোকে পর্যালোচনা করা উচিত। এই যে বিধানসভার মধ্যে নিজেরা মারপিট লেগে যাচ্ছে, কুণাল ঘোষ আখরুজ্জামান, আজকে কুণাল ঘোষকে বের করে দেওয়া হলো, শেষে অশান্তি এমন একটা জায়গায় পৌঁছেছে, এইগুলোকে কিভাবে দেখছেন? আখরুজ্জামান তো বিজেপির পদ্মফুল চিহ্ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি, করেছে তো জোড়া ফুল চিহ্নে। তাহলে এই আখরুজ্জামান কোত্থেকে সৃষ্টি হলো? কুণাল ঘোষ রয়েছে। বিধানসভার একটা সিস্টেম, আমি আজকেই বিধানসভা দেখতে গিয়ে দেখেছি, মুখ্যমন্ত্রী নির্দিষ্টভাবে পদ্ধতির কথা বলেছেন যে যিনি সরকারি দলে চিফ হুইপ হবেন সেই চিফ হুইপ নাম ঠিক করে দেয় কে কে বক্তার তালিকায় থাকবে না থাকবে। যদি কোথাও অসুবিধে হয়, ব্যক্তিগতভাবে রাজনীতিগতভাবে আখরুজ্জামানকে কারুর পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, কিন্তু সরকারিভাবে স্পিকার যখন আখরুজ্জামানকে চিফ হুইপ নির্বাচিত করেছেন তাহলে তার সঙ্গে এক্সচেঞ্জ অফ ভিউ, ফ্লোর এক্সচেঞ্জ করে তো টাইম নিয়ে নিতে হবে। তার আখরুজ্জামান তো আপনার চিফ হুইপ হতে পারতো। আজকে যেখানে চিফ হুইপের নাম অন্য নামে প্রস্তাব করা হয়েছিল, ভেবে দেখেছেন এই আখরুজ্জামানের নামটাই তো ফিরহাদ হাকিম বলে তৃণমূল কংগ্রেসের কাছে প্রস্তাব করা হয়েছিল। তিনি তো আপনার মঞ্চে আজকে নেই, তিনি তো অন্য মঞ্চে গিয়ে আখরুজ্জামানের পাশে বসে গেছে। কুণাল ঘোষের নাম তো চিফ হুইপ ভাবে আগের দিন প্রস্তাব হয়নি, যেটা অফিসিয়ালি শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করেছিল, সেখানে চিফ হুইপের নাম কার ছিল? ফিরহাদ হাকিমের নাম। তাহলে সেই ফিরহাদ হাকিম, এই যে অ্যাটিচিউড, তাহলে উইদিন 80 জনের মধ্যে একটা অংশ আজকে তারা তৃণমূলের নাম নিয়েই করছে, আর যারা বলতে চাইছে তারাও তৃণমূলের নাম নিয়ে বলছে। শুভেন্দু অধিকারীর কথা ঠিক হলো যে উনি বলছেন নিজেরা ঝগড়া করছেন। ইয়েস, আখরুজ্জামানও তৃণমূল আর কুণাল ঘোষও তৃণমূল। কুণাল ঘোষ মমতা ব্যানার্জির পন্থী তৃণমূল, আর আখরুজ্জামান হলো যে পন্থী ওই বিরোধী দলনেতা যিনি হয়েছেন, তাদেরকে ইনক্লুড করবার সময় ভাবা উচিত ছিল। তাই আজকে সেখানটায় দাঁড়িয়ে আপনারা ঝগড়া করছেন, এমন পরিস্থিতি করছেন, স্পিকারকে এখন বলতে হচ্ছে ওনাকে বার করে দাও। তাহলে এই যে চ্যাংদোলা করে মার্শাল দিয়ে বার করতে হচ্ছে, বিধানসভার পদ্ধতিটা তো তৈরি হয়ে এসছে অ্যামেন্ডমেন্ট করতে 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 করতে, তাহলে সেই সিস্টেমের মধ্যে দিয়ে কুণাল ঘোষের বলার অধিকার থাকবে, আজকে নওশাদ সিদ্দিকের বলার অধিকার থাকবে, ডোমকল থেকে নির্বাচিত বামফ্রন্টের বিধায়কের থাকবে। তার জন্য স্পিকারের সঙ্গে কিভাবে জিনিসটা করবেন সেটা সেখানে সমাধান না করে আজকে তৃণমূল নামক যারা সদস্য রয়েছে, কে আখরুজ্জামান আর কুণাল ঘোষ, রেসপন্সিবিলিটি দেওয়া হচ্ছে বিধানসভায়, একটা পরিবেশ তৈরি হচ্ছে। এই বিধানসভাটা শুধুমাত্র চ্যাংদোলা করে বার করে দেওয়ার পদ্ধতিতেও নয়, আর কারুর অনধিকার চর্চা করারও জায়গা নয়, এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা কিন্তু মেনটেন করা উচিত। আমি দীর্ঘদিন, আমি আপনাকে বলি, আমি জীবনে 40-45 বছর আমি জনপ্রতিনিধি ছিলাম। আমি ওই বিধানসভারও মন্ত্রিসভা চালিয়েছি, আমি ওই বিধানসভার মধ্যেও কিন্তু সদস্য ছিলাম। তার মধ্যে থেকে যতটুকুনি শেখার দরকার, আননেসেসারি কাউকে রেসপন্সিবল করে দিলে যে নির্দিষ্ট দিকটা, ন্যাচারালি তার অভিজ্ঞতার মধ্যে দিয়েই খুব স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী হিসেবে
স্পিকারকে অ্যাসিস্ট করতে গিয়ে লিডার অফ দি হাউস হিসেবে শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছেন যে দেখুন, জিনিসটা আপনাদের মধ্যে সামলান, এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি বা লিডার অফ দি হাউস হিসেবে আমি আপনাদের কাছে সাজেশান দিতে পারি, কিন্তু আমি তো ডাইরেকশান দেব না।